জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ 10 জেলায় পানিবন্দী অন্তত 36 লাখ মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। হঠাৎ করে পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন বন্যার্তরা। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। নিম্নাঞ্চল থেকে শহর পর্যন্ত ডুবছে বন্যার পানিতে। জেলার বেশিরভাগ এলাকা এখন বন্যা আক্রান্ত। জেলা শহরের সঙ্গে পুরোপুরি বন্ধ সড়ক যোগাযোগ, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ। এদিকে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ এবং 14 গ্রাম উপজেলার অধিকাংশ গ্রামে। কোথাও কোথাও ঘরে চাল ছুঁয়েছে বন্যার পানি। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতেও। জেলার 9টি উপজেলার সবগুলোই ডুবে আছে পানির নিচে। পানিবন্দী রয়েছে প্রায় 20 লাখ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্নেল বাজার এলাকায় বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। তলিয়ে গেছে আখাউড়ার 34টি গ্রাম। পানিবন্দী 2 লাখ মানুষ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুর্ভোগ দীর্ঘ হচ্ছে রাঙামাটির 10,000 মানুষ। প্লাবিত রাঙামাটির বাঘাইছড়ি নিম্নাঞ্চলের 30 গ্রাম। এছাড়া টানা বর্ষণ এবং পূর্ণিমার প্রভাবে বরগুনার নদ নদীতে জোয়ারের উচ্চতা বেড়েছে। অনেক পানি জমা রয়েছে, তার জন্য দুর্ভোগীতে পড়ে যাচ্ছে। আজকে কালকে থেকে এখান থেকে যাইতে পারতেছি না। ব্রিজ ভেঙে গেছে, ব্রিজে পানি নিয়ে গেছে, পানিতে ব্রিজে সব তলায় নিচে। যার যা পারতেছে, মানে কোন স্কুল যার বাড়ি ঘর আছে ওদিকে যায় আশ্রয় নিতে মানুষের। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। শহরের বাইরে সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে হালদা নদীর পানি। এতে আতঙ্ক বাড়ছে নদী পারের মানুষের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী নগরীর চকবাজার, বদ্দারহাট, কাতালগঞ্জ, 16 শহর সহ অধিকাংশ নিচু এলাকার মানুষ। ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষের। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় 50 মেট্রিক টন চাল ত্রাণ হিসাবে বিতরণ করেছে জেলা প্রশাসন। বন্যা মোকাবেলায় ইতিমধ্যে 232টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে 127টি মেডিকেল টিম। হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পানি উড়িয়ে আমার অবস্থা অনেক খারাপ। এখন ঘরে বাড়িয়ে ছেলেবেলেরা নাই। এখানে মানুষের অবস্থা বেশি করণীয়। রান্না বাড়া হইতেছে না, বাসা বললে বুঝাইতে পারতেছি না। এখানে কিছু অবৈধ স্থাপনা আছে সরার মধ্যে, এগুলো উচ্ছেদ করে আমাদের সরাটা যদি হয় তাহলে আমরা এই বন্যার থেকে আমরা রক্ষা পাবো। এখানে সরকারি কোনো তান্তবিলে নাই, এখানে স্কুল কলেজ নাই, থেকে মানে আশ্রয় নিতে পারেন না। ছেলে মেয়ে কোনো মতো বসে রয়েছে, উঠে খাটের সোফা ধরে বসে আসলাম। সতর্কবার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়াকে অমানবিক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমে এমনটা বলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উঠে আসে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির প্রসঙ্গ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান, অতিরিক্ত পানির চাপে এমন দুর্যোগ হয়েছে বলে তাদের জানিয়েছে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ভারতের প্রায় 53,000 মানুষের বাস্তুচ্যুত হওয়ার কথাও জানিয়েছে ভার্মা। ভবিষ্যতে অপ্রত্যাশিত বন্যা ইস্যু নিয়ে দুদেশ একসাথে কাজ করবে বলে বৈঠকে উঠে আসে। সারা দেশে নানা ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টারা। সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের আওতায় একটি কমিটি করা হবে সমস্যা সমাধানে বলে জানান তারা। অন্যদিকে আগামীতে যেন জনগণের টাকায় নির্মিত স্থাপনার নাম নিয়ে কোনো গোলযোগ না হয়, সেই ক্ষেত্রে নীতিমালা তৈরির ব্যাপারেও সিদ্ধান্ত এসেছে। প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র
বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারেন, সেটারও একটা উপায় বের করা হবে। দেশের সকলকে আহ্বান জানাচ্ছি যে দেশে যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণ অভ্যুত্থানে যেভাবে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে বিভিন্ন দাবি উত্থাপন করার সুযোগ পাচ্ছিল না বিগত সরকারের আমলে, তারা সেই দাবিগুলো উত্থাপন করছে। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। যৌথ নদী কমিশন দেশের পূর্বাঞ্চল সহ সীমান্তবর্তী বন্যা পরিস্থিতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, কুশিয়ারা, মনু, ধোলাই, খোয়াই, মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যে কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম জেলা বন্যা আক্রান্ত হয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে বন্যার পরিস্থিতি উন্নতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। যে বর্তমানে যে নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থিতাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক একেবারে বিচ্ছিন্ন হলে 10টি ভিসেট প্রস্তুত আছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্কের 13% সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার আশঙ্কার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি স্থানে জেনারেটর ব্যবহার করা হচ্ছে। পানি বন্টনে ভারত স্বেচ্ছাচারিতা করছে দাবি করে এর বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, অববাহিকা ভিত্তিক নদী চুক্তি, বাংলাদেশের অভ্যন্তরে বিকল্প বাঁধ নির্মাণ এবং নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশকে দুর্যোগের মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এমন পররাষ্ট্রনীতি পরিহার করে আধিপত্যহীন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক নদী আইন অমান্য করে বাংলাদেশের সঙ্গে থাকা 54টি নদীর 30টি নদীতেই বাদ দিয়েছে ভারত। এই বিষয়গুলোকে আন্তর্জাতিক আদালতে তুলে ধরার দাবি জানানো হয়। আমার দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পানির নিচে প্লাবিত হচ্ছে, কিন্তু সেটা কোনো প্রাকৃতিক বন্যার পানি নয়, সেটা একটি রাজনৈতিক বন্যার পানি। যখন ভারতের কথা মনে হয়, তখন তাদের ঐতিহাসিক স্থাপনার সাথে সাথে আমাদের আবরারের কথা মনে হয়, আমাদের মনে হয় সেই ফেলানির কথা। আমাদের দেশের পররাষ্ট্রনীতিকে একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি হিসাবে পৃথিবীর একটি মানচিত্রে একটি জায়গা করে দিবে। ভারতের ডম্বুর গেট খুলে দেওয়ার প্রতিবাদের হিলিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি করেন তারা। বৃহস্পতিবার বিকেলে হিলি চারমাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সীমান্তের 0 পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ভারত পরিকল্পিতভাবে পানি ছেড়ে বাংলাদেশ বন্যার সৃষ্টি করে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক এবং কৃষিখাতে ব্যাপক ক্ষতি হয়। চলমান পরিস্থিতি ভারতের কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব
মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, ভারতের ত্রিপুরার ডুমরুল বাঁধ খুলে দেওয়ায় দেশের 8টি জেলা তলিয়ে গেছে। সবাইকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ভারত প্রকৃত বন্ধু রাষ্ট্র হলে এভাবে হঠাৎ করে বাঁধ খুলে দিত না। বিগত সময়ে ভারত কখনোই ন্যায়নীতির পরিচয় দেয়নি বলে দাবি করেন রুহুল কবির রিজভী। অভিন্ন নদীর পানি প্রবাহে প্রতিবেশী দেশ নিজেদের সুবিধা অনুযায়ী পানি নিয়ন্ত্রণ করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থকে বিপন্ন করছে। তারা এই ডুম্বুর বাঁধ খুলে না দিলে এই আকস্মিকভাবে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে হু হু করে পানির ঢলে একেবারে বাংলাদেশের পূর্বাঞ্চল তলিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। হাতে হাত মিলিয়ে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতির বাংলাদেশ গঠন করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জের চৌমুহনীতে বন্যা দুর্গত 5,000 মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে মানুষ দুঃখ দুর্দশার মাঝে আছেন, তাদের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, দুর্বলের উপর জালিমের অত্যাচার মেনে নেওয়া হবে না। আশা করেন আদালতকে আর দলীয় কার্যালয়ে পরিণত করা হবে না। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে আমরা বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সেখানে আর দুর্বলের উপর জালিমের অত্যাচার চলতে দেওয়া হবে না। সেখানে আর দুর্নীতিবাজদেরকে সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। ভারতের পানি ছেড়ে দিয়েছে অভিযোগ করে দেশটির সঙ্গে সব চুক্তি বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব এলাকায় পিলখানা, শাপলা চত্বর ও জুলাই আগস্ট গণহত্যা অভিযুক্তদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। ববি হাজ্জাজ বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচার করতে হবে। হাসিনা সরকারের কালো আইন বাতিল দাবি করেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ যারা গণহত্যা ঘটিয়েছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় আওয়ামী লীগ নেতাদের পাচার করা সব টাকা ফেরত আনার দাবিও জানান তিনি। বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই ফ্যাসিবাদ হাসিনা এবং হাসিনার সব দোসরদের সঠিক বিচার চায়। প্রথমত, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত সহযোগী এবং অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়। একই সাথে এই যে আওয়ামী সংগঠন, এই ফ্যাসিবাদ সংগঠন, এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব। ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এখনও নিখোঁজ অনেকে। তাদেরকে 8টি জেলার 346টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে স্বেচ্ছাসেবকরা। ক্ষতিগ্রস্ত 6,000-এর বেশি পরিবারকে সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন। বন্যায় ভেসে গেছে হাজারের উপর ঘরবাড়ি। রাজ্যে জারি হয়েছে সর্বোচ্চ সতর্ক রেড অ্যালার্টও। উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে অস্বাভাবিক হারে বাড়ছে রাজ্যের বিভিন্ন নদীর পানি। গোমতী নদীর পানি বিপদসীমা ছুঁয়ে ফেলায় ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের গেট খুলে দেওয়া হয়। এতে পানি ঢুকে পড়েছে বাংলাদেশে। প্রায় 31 বছর পর এই গেট খুলে দিল ভারত। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং।
হুলুডাও শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে 50,000 বাসিন্দাকে। ভেঙে গেছে অসংখ্য সড়ক ও ব্রিজ। বন্যার্ত এলাকায় সরবরাহ করা হয়েছে ত্রাণ। বন্যায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া কাজ করছে 650 উদ্ধারকর্মী। এদিকে ভয়াবহ বন্যা দেখা গেছে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিংরাই সহ 7টি প্রদেশে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বন্যা কবলিত প্রায় 550 গ্রামের 12,000 পরিবার। 30 আগস্ট পর্যন্ত দেশের 35টি রাজ্যের বন্যা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 মন্ত্রী ও 1 এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির সচিব বলেন, প্রভাবমুক্ত হয়ে অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। বৃহস্পতিবার সংস্থাটির তরফ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও সাবেক বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন এবং সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এ নিয়ে গত 1 সপ্তাহে প্রায় অর্ধশত প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দুদক। সংস্থাটির সচিব বলেন, যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে কারো দ্বারাই প্রভাবিত হবে না দুদক। কমিশন স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। এছাড়া জনাব নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য, ভোলা 3 নম্বর আসন থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ পাওয়া যায়। তিনি মন্ত্রী থাকাকালীন নিজ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি বাণিজ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1500 কোটি টাকার একটি প্রকল্প, যার নাম হচ্ছে সুফল প্রকল্প, সেই প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন। সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া বাংলাদেশের 55 প্রভাবশালী ব্যবসায়ীর ব্যাংক হিসাব চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর। দুর্নীতির নজিরবিহীন অর্থ আত্মসাৎ ব্যাংক থেকে বিপুল পরিমাণ লোন নেয়ার অভিযোগে এনবিআর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তদন্ত শুরু করে সরকার বদলের পরেই। তদন্তে অবৈধ অর্থসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ বেক্সিমকোর সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবাহান এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও সব ধরনের লেনদেন তথ্য চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরকে চিঠি দিয়েছে এনবিআর। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের বিষয়ে জানতে চেয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি। বৃহস্পতিবার বেলা 11টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে গণমাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে যে কোনো সহযোগিতা করবে বিএনপি। ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে সব পক্ষের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের প্রধান বরি মঙ্গভেন। জানান, তদন্ত দল কিভাবে কাজ করবে সেটা যাচাই করতে বাংলাদেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করাও হবে। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করা বর্তমান বাংলাদেশের একটি বিশাল সুযোগ রয়েছে। সহিংসতা, হতাহতের ঘটনায় স্বচ্ছতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের তদন্ত দলকে সকল সহযোগিতা করবে বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে ররি মঙ্গুভেনের নেতৃত্বে জাতিসংঘের 3 সদস্যের দল এখন ঢাকায়। গতকাল মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটির প্রাথমিক কারিগরি দল। দলটি প্রায় 1 সপ্তাহ সফর করার কথা রয়েছে। To democracy and human rights of the Bangladesh people, particularly the students and particularly the youth.
and he sees this as an historic opportunity for the country in restoring democracy, renewing institutions, and advancing human rights. And he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. ৭১ টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাক কর্মী ফজলুল করিম হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমদ হুমায়ুন কবির তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। তদন্তকারী কর্মকর্তা এই দুজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই ঘটনার সঙ্গে, এই হত্যার সঙ্গে এই আসামিদের যোগসাজশ রয়েছে এবং এই হত্যা করার পিছনে আসামিরা বিভিন্ন সময় টেলিভিশন এবং সংবাদের মাধ্যমে উস্কানি দিয়ে সরকারকে হত্যা করার সহায়তা করেছে এবং এটার সঙ্গে আর কারা কারা জড়িত, কিভাবে জড়িত তা বের করার জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই কারণে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হারানো চাকরি ফেরতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এছাড়াও ঘটনার পূর্ণ তদন্ত করে হত্যাকারীদের বিচার ও নির্দোষ সদস্যদের মুক্তির দাবি করেন তারা। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলায় মানববন্ধনে বিভাগের বিভিন্ন থানা ও জেলা থেকে আগত ২ শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য অংশগ্রহণ করেন। ২০০৯ সালের ঘটনায় তারা নীল নকশার শিকার বলে দাবি করেন। দীর্ঘ ১৫ বছর এ নিয়ে কথা বলতে গেলেও নানা ধরনের নির্যাতনের শিকার হন বলে জানান তারা। এতে জীবনযাপন কঠিন হয়ে পড়ে তাদের জন্য। মানববন্ধনে মূল ঘটনার পূর্ণ তদন্ত, চাকরি ফেরত ও নির্দোষ সদস্যদের কারামুক্তি দাবি করেন তারা। এ সময় সকল কিছুর সুষ্ঠু সমাধানে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন। কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৬৯ বস্তা চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে অভিযান চালানো হয়। শহরের বড় বাজারের ব্যবসায়ী জুয়েল মিয়া নিউ টাউন এলাকার গুদামে অবৈধভাবে মজুত করে বিভিন্ন কোম্পানির সিল দিয়ে বাজারজাত করে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় উপযুক্ত প্রমাণ দিতে না পারায় ৬৯ বস্তা চাল জব্দের পাশাপাশি তার গুদাম সিলগালা করে দেয়া হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল। তার নেতৃত্ব দেন কিশোরগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলম। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির প্রতি গুরুত্ব আরোপ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের সুস্থভাবে ইসরায়েলে ফিরিয়ে নিতে যুদ্ধবিরতি প্রয়োজনীয়তা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও ইরান বা দেশটির মদতপুষ্ট কোনো সংগঠনের হামলা থেকে ইসরায়েলকে ঠেকাতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর বলেও দাবি করেন বাইডেন। গেল বছরের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান আহরন হালিবা। 4 মাস আগে পদত্যাগ করেন তিনি। এদিকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যুদ্ধ। বুধবার দিনভর হামলায় উপত্যকা নিহত হয়েছেন কমপক্ষে 50 ফিলিস্তিনি।
পেনসিলভেনিয়ায় হত্যা চেষ্টা থেকে বেঁচে যাবার পর প্রথমবারের মতো জনসমাবেশে ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর জনসমাবেশ স্থল ছিল নর্থ ক্যারোলাইনা। ট্রাম্পের ভাষণে প্রাধান্য পায় জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে। সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জঘন্য বলে আখ্যা দেন ট্রাম্প। অন্যদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য অস্থিরতার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অভিযুক্ত করেন তিনি। বন্দুক হামলার ৩৯ দিন পর ফিরে সমর্থকদের সামনে বুলেট প্রুফ গ্লাসের পেছনে দাঁড়িয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের রাষ্ট্রীয় সফরে পোল্যান্ডে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী প্রথম পোল্যান্ড সফর এটি। রাজধানীর ওয়ার্সাতে মোদীকে আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে আনায় পোল্যান্ডকে ধন্যবাদ জানান মোদী। জানান রণক্ষেত্র নয়, সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সংলাপ এবং কূটনীতি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য বাড়ানোর আহ্বান করেন তিনি। এদিকে পোল্যান্ড সফর শেষে শুক্রবার ইউক্রেনে যাবেন ভারতের সরকার প্রধান। ইতালির সিসিলি উপকূলে প্রমোত্তরী ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ ব্রিটিশ ধনকুপের মাইক লিঞ্চের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারে ঘটনায় পঞ্চম মরদেহ উদ্ধারের পর এটি মাইক লিঞ্চ বলে জানান উদ্ধারকারীরা। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। যদিও এ ঘটনায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি মাইক লিঞ্চের মেয়ে হ্যানাকে। এদিকে বাকি মরদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ৩ দিন সাগরে থাকায় পরিচয় শনাক্তে আরও সময় লাগবে বলে জানিয়েছে চিকিৎসকরা। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে মরদেহগুলো। নিখোঁজ হ্যানার সন্ধানে চতুর্থ দিনের মতো ভূমধ্যসাগরের অভিযানে চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গেল সোমবার টর্নেডোর কবলে ডুবে যায় ব্রিটিশ পতাকাবাহী ৫৬ মিটারের ছোট প্রমোত্তরী বেইজিয়ান। প্রমোত্তরীর ৬ যাত্রীর মধ্যে ছিলেন ব্রিটিশ ধনকুপের মাইক লিঞ্চ ও তার ১৮ বছরের মেয়ে। কানাডার দুটি প্রধান জাতীয় রেল কোম্পানির সঙ্গে বিরোধের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক ইউনিয়ন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ধর্মঘটের ডাক দিলে বন্ধ হয়ে যাবে কানাডার বেশিরভাগ মালবাহী ট্রেন, যার প্রভাব পড়বে উত্তর আমেরিকার পণ্য সরবরাহের চেইনে। এতে ক্ষতিগ্রস্ত হবে $1 বিলিয়ন মূল্যের বাণিজ্য। শ্রম চুক্তি নিয়ে এক সপ্তাহের আলোচনা শেষে কোনো সমাধানে পৌঁছতে পারেনি দুই পক্ষই। এরই পরেই তারা কাজ বন্ধের ঘোষণা দেয়। কানাডার রেলওয়ে অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতিদিন $1 বিলিয়ন মূল্যের পণ্য পরিবহন করে রেলগুলো। টরেন্টো, মন্ট্রিল এবং ভ্যাঙ্কুভারের ৩২,০০০-এর বেশি যাত্রী প্রতিদিন ভ্রমণ করেন। মাঙ্কিপক্সের নতুন ভেরিয়েন্ট আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে থাইল্যান্ড। ফলে এশিয়া মহাদেশে এই প্রথম কোনো রোগীর শরীরে ক্লেড বি ভ্যারিয়েন্ট পাওয়া গেল। দেশটির রোগ নিয়ন্ত্রণ বিভাগ জানায় আক্রান্ত ব্যক্তি মূলত একজন ইউরোপিয়ান এবং তার বয়স ৬৬ বছর। ১৪ আগস্ট আফ্রিকার একটি নাম না জানা এলাকা থেকে তিনি ব্যাংককে আসেন। পরের দিন ১৫ আগস্ট উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর তার শরীরে ক্লেড বি ভ্যারিয়েন্টের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। একজন ক্রুর এমপক্স ভাইরাস আক্রান্ত হওয়ার খবরে আর্জেন্টিনায় কোয়ারেন্টাইনে রাখা পণ্যবাহী একটি জাহাজকে পরে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানায় সন্দেহভাজন ওই ব্যক্তির আসলে চিকেন পক্স হয়েছিল। সতর্কতা হিসাবে জাহাজটিকে তীরে ফিরতে না দিয়ে পারানা নদীতে আলাদা করে রাখার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে তার এমপক্সের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। জাহাজের ওই ক্রু সদস্য ভারতীয় নাগরিক। তার বুকে এবং মুখে সিস্টের মতো ক্ষত তৈরি হয়েছিল। গত সপ্তাহে আফ্রিকায় ভাইরাসের একটি নতুন রূপ ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশ থেকে নারী টি-20 বিশ্বকাপ সরে যাওয়ায় হতাশ নারী ক্রিকেটার, এমনটাই জানিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের হেড হাবিবুল বাশার সুমন। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলার পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। প্রস্তুতিমূলক ওই সিরিজে ভেন্যু রাজশাহী। ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, এটা অনেকের একটা স্বপ্ন থাকে। আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা, তো তারা সেটা একটু মন খারাপ আছে এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি। আমাদের প্রিপারেশন বলতে পারেন সেটাই যে আমরা ঘরের মাটিতে হোম কন্ডিশনটা মিস করি। আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাজশাহীর দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলাদেশ অন্য এলাকার পুরো অঞ্চলের তুলনায়, দুটি মাঠ পাওয়া যায়। যেহেতু আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে, এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন, তো একটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে রাজশাহী ভেন্যুটা এই জন্য বেছে নেওয়া হচ্ছে। শেষ করছি এখন চারদিক। আর এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।